হেই বন্ধুরা, কি অবস্থা সবার? আমি ইরা, আর আপনি দেখছেন ইউরোপিয়ান্স। আজকে আমরা নিয়ে এসেছি দ্য কেরালা স্টোরি 2 এর পুরো এক্সপ্লেনেশন। আমাদের জীবনে ঘটা সব গল্প শব্দ করে বা আমাদের জানান দিয়ে হঠাৎ করে শুরু হয়ে যায় না। কিছু গল্প খুব ধীর পায়ে আমাদের জীবনে নেমে আসে, আর সেটা যতক্ষণে আমরা উপলব্ধি করি ততক্ষণ বোধহয় অনেকটাই দেরি করে ফেলি। বদলে যায় সব কিছুই। এই গল্পটি ছিল তিনজন সাধারণ অল্প বয়সী নারীদের, যাদের স্বপ্ন, জীবনযাত্রা সবই ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের পথ যেন একই দিশায় বয়ে চলছিল। ভালোবাসা দিয়ে ভরা শুরু হওয়া যাত্রা একসময় ধীরে ধীরে প্রশ্নে পরিণত হয়। প্রশ্ন আসে পরিচয় নিয়ে, বিশ্বাস নিয়ে, এবং সেই চিন্তাধারা নিয়ে যেটা তারা প্রত্যেকে সত্য মেনে নিয়েই বেঁচেছিল। দ্য কেরালা স্টোরি 2 শুধু একটি কাহিনী বা গল্প নয়, বরং এটি এমন একটি ঘটনা যা বাস্তবে সমাজের কাছে একটি অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেয়। আর আজ আমরা এই প্রশ্ন এবং প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা গল্পটি খোঁজার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে এক্সপ্লেন করা যাক দ্য কেরালা স্টোরি 2 মুভিটি এবং জানা যাক এর পুরো কাহিনীটি। মুভির শুরুতেই আমরা পরিচিত হই এই তিনজন নারীদের সাথে, যাদের উপর নিকৃষ্ট অত্যাচার ও নির্যাতন হয়েছে। তাদের মধ্যে একজন নিজের মাথার সমস্ত চুল কেটে দিয়ে একটি ঘরে গলায় ফাঁস দেয় এবং সেখানে সে বেশ কয়েকটি চিঠি রেখে যায়। এরপর দেখা যায় দ্বিতীয় মেয়েটিকে কিছু লোক মিলে জঙ্গলে কবর দেয়। অবশ্য পরে সেই লোকগুলোর সম্পর্কেও সব তথ্য প্রকাশ পায়। এরপর দেখায় তৃতীয় মেয়েটিকে, যাকে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল এবং তার পাশাপাশি তার উপর নির্যাতনও চালানো হতো। মেয়েটি আর সহ্য করতে না পেরে এক রাতে সুযোগ বুঝে ওই নরপিশাচদের চোখের আড়ালে সেই বাড়ির ছাদ থেকে লাফ দেয়। দেখানো হয় তাদের তিনজনের উপর হওয়া অত্যাচার, কিন্তু এই অত্যাচার একদিনে শুরু হয়নি। খুব ঠান্ডা মাথায় তাদের এই কঠিন ফাঁদে ফেলা হয়েছিল। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। প্রথমেই দেখানো হয় প্রথম মেয়েটির জীবনের গল্প। মেয়েটি কেরালার কোচিতে থাকে এবং তার নাম সুরেখা। সুরেখা একটি হিন্দু পরিবারের মেয়ে এবং সে তার পরিবারের কাছ থেকে ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে। সুরেখা ছিল একটি শিক্ষিত মেয়ে, তাই তার পরিবার তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল। কিন্তু সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও হিন্দু ধর্ম সম্পর্কে তার জ্ঞান খুব একটা ছিল না। তার কাছে সব ধর্মই সমান ছিল এবং সব ধর্মের প্রতি তার সম্মান ছিল। এর পরের দৃশ্যে দেখানো হয় দ্বিতীয় মেয়েটিকে, যে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ছিল। তার নাম ছিল নেহা এবং সে একজন দক্ষ জ্যাভলিন থ্রো খেলোয়াড়। তার বাবা সবসময় তাকে সাপোর্ট করতেন। তিনি চাইতেন তার মেয়ে একদিন জাতীয় পর্যায়ে খেলুক এবং তিনি এও বলেন যেদিন নেহা ন্যাশনাল খেলবে সেদিনই তার বিয়ের কথা ভাবা হবে। নেহার বাবা মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন। তিনি একজন যোগ্য বাবার মতোই তার মেয়ের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। নেহাও সুরেখার মতন খুবই স্বাধীন ছিল এবং নিজের সিদ্ধান্ত সে নিজে নিতেই পছন্দ করত। এর পরের দৃশ্যে দেখানো হয় তৃতীয় মেয়েটিকে, যে ছিল রাজস্থানের যোধপুরের বাসিন্দা। তার নাম ছিল দিব্যা। পেশায় সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। ইনস্টাগ্রামে রিল বানানোই ছিল তার অন্যতম শখ। সে নাচতে খুবই ভালোবাসত। এক্ষেত্রে তার পরিবারের অনুমতি ছিল বটে, কিন্তু এক্ষেত্রে একটাই শর্ত, খুবই সাধারণভাবে তাকে রিলস বানাতে হবে। দৃষ্টিকটু হলে তার ফোন কেড়ে নেওয়া হবে। এক্ষেত্রে জানা যায় দিব্যার বয়স মাত্র 16 বছর এবং তার একজন বয়ফ্রেন্ডও আছে। তার নাম রশিদ। দেখানো হয় দুজন দুজনকে খুবই ভালোবাসে। রশিদ তাকে যথেষ্ট সাপোর্ট করে আর এটাও বলে যে দিব্যা একদিন খুব বিখ্যাত হবে। তবে তখন সে এটাও বলে, যদি বিখ্যাত হতে চাও তাহলে এই সাংস্কৃতিক নাচ ছেড়ে রিলসে গ্ল্যামারের ছোঁয়া দিতে হবে। যদি সে এটা করতে পারে তাহলে 1 মাসের মধ্যেই সে জনপ্রিয় হয়ে উঠবে।
এবং তার জন্য রাশিদ তাকে ফুল সাপোর্ট করবে। এরপর আবার দেখানো হয় নেহাকে। নেহাও রাজু নামের একটি ছেলেকে ভালোবাসে। রাজুও তাকে যথেষ্টই ভালোবাসে এবং সে খুব শীঘ্রই নেহাকে বিয়ে করতে চায়। রাজু নেহাকে এটাও বলে যে বিয়ের পরেও তুমি তোমার খেলা কন্টিনিউ করতে পারো, কিন্তু এক্ষেত্রে নেহা তাকে জানায় সে যতদিন না ন্যাশনাল খেলছে ততদিন সে বিয়ে করতে পারবে না। তখন রাজু তাকে বলে, তোমার জন্য আমি ভারতের সেরা কোচকে নিয়োগ করেছি, বিয়ের পর তুমি তার কাছেই ট্রেনিং নেবে এবং সে তোমাকে অবশ্যই ন্যাশনাল খেলার সুযোগ করে দেবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুমি আমাকে বিয়ে করবে। এরপর দেখানো হয় সুরেখাকে। সেও একটি ছেলেকে ভালোবাসে যার নাম সেলিম। সেলিম বিবাহিত ছিল এবং তার একটি পুত্র সন্তানও ছিল। সে সুরেখাকে বলেছিল সে খুব তাড়াতাড়ি তার স্ত্রীকে তালাক দেবে এবং বাকি জীবন সে সুরেখার সাথেই কাটাতে চায়। সুরেখা যেহেতু একজন হিন্দু পরিবারের মেয়ে ছিল আর সেলিম ছিল মুসলিম, তাই এক্ষেত্রে সুরেখার একটাই শর্ত ছিল যে সে বিয়ের পর নিজের ধর্ম পরিবর্তন করবে না। তখন সেলিম বলে, তুমি যেমনভাবে থাকতে চাও তেমনভাবেই থাকবে। সেলিমের একথা শুনে সুরেখাও সেলিমের চিন্তাধারাকে সম্মান জানায় এবং ভাবে সেলিম অন্যদের মতো নয়, সে আলাদা। সেলিম তখন বলে, কিন্তু বিয়ের আগে আমাদের একে অপরকে ভালোভাবে বুঝে নেওয়া উচিত এবং সে লিভিনে থাকার ইচ্ছা প্রকাশ করে। সুরেখাও তাকে সমর্থন জানায় এবং বলে আজই এই বিষয়ে সে তার পরিবারের সাথে কথা বলবে। অন্যদিকে দেখানো হয় রাজু নেহাকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলেছে, কারণ বেশ কিছুদিন ধরেই নেহাকে দেখতে তার বাড়িতে পাত্রপক্ষরা আসছে। আর নেহাও রাজুর মতো একজন সাপোর্টিভ মানুষকে হারতে চায় না। রাজু নেহাকে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। সে বলে, আগে আমরা বিয়ে করে নিই, তারপর বাড়িতে জানাবো, তখন তারা মেনে নিতে বাধ্য হবে। রাজুর এই প্রস্তাবে নেহাও রাজি হয়ে যায় এবং তারা একটি মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। ওদিকে সুরেখাও তার বাড়িতে জানিয়ে দেয় যে সে লিভিনে থাকতে চায় এবং যার সাথে তার সম্পর্ক আছে তার নাম সেলিম। খুব স্বাভাবিকভাবেই তার বাড়ির লোক এটা মেনে নেয় না এবং তাকে বোঝায় এটা আমাদের ধর্মের বিরুদ্ধে, কিন্তু সুরেখা কারো কথা মেনে নেয় না। সে বলে, আমি শিক্ষিত মানুষ, আমি এসব মানি না, আর তাছাড়া সেলিম অন্যদের মতো নয়, সে অনেক আলাদা। তখন সুরেখার বাবা বলেন, একদিন এই সেলিমই তোমাকে তোমার ধর্ম পরিবর্তন করতে বাধ্য করবে। সুরেখা তখন জানায় সে সেলিমকে আগেই এসব বলে দিয়েছে যে সে ধর্ম পরিবর্তন করবে না। এই কথার উদ্দেশ্যে তার বাবা তাকে প্রশ্ন করেন, যদি তোমাদের সন্তান হয় তখন তারা কোন ধর্ম অনুসরণ করবে? তখন সুরেখা বলে, সন্তানরা যে ধর্মই অনুসরণ করুক না কেন, শুধু তারা যেন ভালো মানুষ হয়, আর তাছাড়া এখনই কেন এসব ভাবছি। এর পরের দৃশ্যে দেখানো হয় দিব্যা ইতিমধ্যেই রাশিদের কথা মতো রিলস বানানো শুরু করে দেয়, যেগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এতে দিব্যা গ্ল্যামারাস রিলস বানাতে আরও আগ্রহী হয়ে ওঠে। এসব দেখে তার বাড়ির লোকেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দিব্যা কারো কোনো কথাই শুনতে রাজি নয়। ফলে বাড়িতে প্রায়ই ঝগড়া অশান্তি শুরু হয়। এর ফলে দিব্যার মনে হতো তার পরিবার তাকে স্বাধীনতা দেয় না। এর মধ্যেই একদিন দিব্যা তার ঘরে রিলস বানাতে থাকে এবং তার বাড়ির লোক তার ঘরের লাইট অফ করে দেয়। এই ঘটনায় দিব্যা প্রচণ্ড রেগে যায়। ওদিকে নেহার বাড়িতে পাত্রপক্ষ আসে তাকে দেখার জন্য, কিন্তু তারা জানতেন না যে নেহার বিয়ে অলরেডি হয়ে গেছে। অবশ্য এই বিষয়টা নেহার বাবা মাও জানতেন না। অবশেষে নেহা বাধ্য হয়ে তার বাবা মাকে জানায় যে তার বিয়ে হয়ে গেছে। কথা শুনে তার বাবা মা ভীষণ ভেঙে পড়ে এবং রাগে দুঃখে তারা নেহাকে তাদের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করেন এবং তাকে বাড়ি ছেড়ে যেতে বলেন। অন্যদিকে দেখায় সুরেখা ফাইনালি সেলিমের সাথে লিভিনে থাকতে যাচ্ছে এবং যাওয়ার আগে বাড়ির সকলের সাথে দেখা করছে। যাওয়ার আগে তার বাবা তাকে আবারও বলে, মা, যা করবে ভেবে চিন্তে করবে, আর কখনো যদি কোনো দরকার হয় আমাদের নিশ্চয়ই বলো। এরপর দেখানো হয় দিব্যা রাশিদকে জানায় যে বাড়ির লোকেরা তাকে রিলস বানাতে দিচ্ছে না
এবং তার উপর অত্যাচার করছে। কথা শুনে রাশিদ বলে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দেব, ফুল সাপোর্ট করব, যে ধরনের ইচ্ছা রিলস বানিও, দেখবে একদিন তুমিও খুব জনপ্রিয় ও বিখ্যাত হয়ে উঠবে। রাশিদের কথা শুনে দিব্যার মনে হয় তার জন্য রাশিদি ঠিক এবং তার বাড়ির লোক তাকে কখনোই বুঝবে না। এরপর মাত্র 16 বছর বয়সের দিব্যা নিয়ে নেয় একটি কঠিন সিদ্ধান্ত এবং সে এক রাতে বাড়ির সকলের চোখের আড়ালে পালিয়ে যায় রাশিদের সাথে। এইভাবে সুরেখা, নেহা এবং দিব্যা একে একে নিজেদের বাড়ি ছেড়ে নিজেদের পরিবার থেকে দূরে তাদের ভালোবাসার মানুষদের সাথে চলে যায়। আর শুরু হয় তাদের প্রত্যেকের জীবনের এক নতুন অধ্যায়, যা তারা কোনোদিন হয়তো কল্পনাও করেনি। প্রথমেই দেখা যায় দিব্যা রাশিদের বাড়ি পৌঁছায় এবং সে বেশ বুঝতে পারে বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা, কিন্তু তার মাথায় তখন নিজের ইচ্ছে মতো কন্টেন্ট বানিয়ে জনপ্রিয় হওয়ার নেশা চড়ে গিয়েছিল। সে ভাবছিল সে এখন স্বাধীন, সে এখন সব ধরনের রিলস বানিয়ে খুব শিগগিরই জনপ্রিয় হয়ে উঠবে। কিন্তু সে এটা একবারের জন্য ভাবেনি যে রাশিদের বাড়ির পরিবেশের সাথে সে নিজেকে কিভাবে মানিয়ে নেবে। অন্যদিকে নেহাও রাজুর সাথে থাকতে শুরু করেছে, কিন্তু সে এটা জানে না যে যাকে সে রাজু বলে চিনে সে রাজু তার থেকে একটি বড় সত্য গোপন করেছিল। আসলে তার নাম রাজু নয়, তার আসল নাম মোহাম্মদ ফাইজান। এই এত বড় সত্যটি যখন নেহা জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায় এবং রাগের বশে রাজু অর্থাৎ মোহাম্মদ ফাইজানকে একটি চড় মারে। ফাইজান বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি যদি তোমাকে আমার আসল পরিচয় দিতাম তুমি কখনোই মেনে নিতে না, এই পথ বেছে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। নেহা প্রচণ্ড কান্নাকাটি করে এবং রাগে দুঃখে সে ফাইজানকে একটা কথাই বলে যে তুমি একটা প্রতারক, তুমি আমার সাথে প্রতারণা করেছো। ফাইজান উত্তরে বলে, এখন তোমার কাছে আর কোনো পথ নেই, এখন তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে আমার সাথেই থাকতে হবে। এদিকে দিব্যা রাশিদের বাড়িতে আসতে না আসতেই রিলস বানানো শুরু করে। কথা রাশিদের বাড়ির লোকেরা জানতে পারলে তারা রাশিদকে সরাসরি বলে দেয় দিব্যাকে বলে দিতে, সে যেন এসব না করে। কিন্তু এই বিষয়ে রাশিদ দিব্যাকে কিছুই বলে না, কারণ সে চায় আগে দিব্যাকে তার ধর্ম পরিবর্তন করাতে। তার ধারণা একবার ধর্ম পরিবর্তন হয়ে গেলে তারপর দিব্যাকে সে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে দেখা যায় সুরেখা আর সেলিমও লিভিনে থাকতে শুরু করেছে। প্রথম সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন সুরেখা সেলিমের সম্পর্কে সব তথ্য জানতে চায়। কারণ সুরেখা সেলিম সম্পর্কে কিছুই জানে না, সে কি কাজ করে, কাদের সাথে মিশে, এসব বিষয়ে তার কোনো ধারণাই নেই। ওদিকে নেহার উপর অত্যাচার শুরু হয়ে যায়। নেহা যখন ফাইজানকে বলে যে তুমি একজন প্রতারক, তখন ফাইজান তাকে প্রচণ্ড মারধর করে এবং বলে, এখন তোমার কাছে আর কোনো উপায় নেই, এখন তুমি যদি বাড়িতে গিয়ে বলো তুমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছো, এটা জানার পর তোমার বাড়ির লোক তোমাকে কখনোই গ্রহণ করবে না। এখানে আরও একটি কঠিন সত্য আমরা জানতে পারি, নেহাকে বিয়ে করার জন্য একজন মৌলবীর কাছ থেকে ফাইজান 4 লাখ টাকা পেয়েছে। ওই মৌলবীর একটি দল আছে এবং ফাইজান ওই দলেরই একজন। মৌলবী তাকে বলেছিল যে যত বেশি হিন্দু মেয়ে এনে দেবে সে তত বেশি টাকা পাবে। দিব্যাও বেশ ভালোভাবেই লক্ষ্য করে রাশিদ ও তার পরিবার তাকে রিলস বানাতে দিচ্ছে না। তখন সে রাশিদকে প্রশ্ন করে কেন তাকে এভাবে বাধা দেওয়া হচ্ছে। রাশিদ উত্তরে বলে, সবার আগে তোমাকে ধর্ম পরিবর্তন করতে হবে, তাহলে তুমি সব ধরনের স্বাধীনতা পাবে, তখন তোমার যা মন চায় তাই করতে পারবে। এসব কথা শুনে দিব্যা ভাবে তাহলে হয়তো ধর্ম পরিবর্তন করে নেওয়াটাই ভালো হবে এবং শেষ পর্যন্ত সে ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। ওদিকে নেহাও আর কোনো উপায় না পেয়ে নিজের ধর্ম পরিবর্তন করে ফেলে। এদিকে দিব্যার পরিবারও জেনে যায় সে কোথায় কার সাথে আছে। যেহেতু দিব্যার বয়স মাত্র 16 বছর, তারা রাশিদের নামে মামলা করে, কিন্তু রাশিদ ও তার লোকজন দিব্যার নকল কাগজপত্র তৈরি করে এবং তাতে তার বয়স দেখায় 18 বছর। অন্যদিকে দিব্যার পরিবার তার জন্মের আসল সার্টিফিকেট দেখায়,
যেখানে তার বয়স মাত্র 16 বছর। কিন্তু তবুও পুলিশ তার বাবা মায়ের কথায় কোনো গুরুত্ব দেয় না। এরপর দেখা যায় ইতিমধ্যেই নেহা তার ধর্ম পরিবর্তন করে ফেলেছে। যেহেতু তাদের বিয়ে হিন্দু রীতিমতে হয়েছিল, সেক্ষেত্রে ফাইজান চায় তাদের আবার মুসলিম রীতিমতে বিয়ে হোক। তাই তারা আবারও মুসলিম রীতি মেনে বিয়ে করে এবং তাদের বিয়েতে সেই মৌলভীও উপস্থিত ছিলেন, যার কাছে ফাইজান কাজ করে এবং তার কথাতে সে নেহাকে ফাঁসিয়েছিল। বিয়ে সম্পন্ন হলে সেই মৌলভী নেহাকে তার কাছে কয়েকদিন রেখে যাওয়ার প্রস্তাব দেয়, যাতে ফাইজানেরও কোনো আপত্তি ছিল না, কারণ সেই মৌলভীর কথাতেই এই কাজ করে এসেছে। এরপর নেহাকে সেই মৌলভীর বাড়িতে থাকতে বাধ্য করা হয়, যেখানে নেহার উপর অমানবিক ও নিকৃষ্ট অত্যাচার চলতে থাকে। তার সাথে করা হয় ভয়াবহ আচরণ, যেটা সে কখনো কল্পনাও করেনি। প্রায় 40 দিন সেই মৌলভীর বাড়িতে বন্দি থাকার পর নেহা আবার ফাইজানের বাড়িতে ফিরে আসে। ফাইজান তখন তার মাকে জানায় নেহাকে এখানে আনার জন্য সে 5 লাখ টাকা পেয়েছে, আর যদি কোনো ব্রাহ্মণ মেয়েকে আনতে পারে তাহলে 12 লাখ টাকা পাবে। ফাইজানের মা সব শুনে প্রশ্ন করেন, তাহলে এই মেয়েটার কি হবে? ফাইজান জানায় সবাই যেমন চায় তেমনটাই চলতে থাকুক, শুধু টাকা নেওয়াটা নিশ্চিত করতে হবে। নেহা ফাইজানের বাড়িতে ফিরে এলেও তার উপর অত্যাচার কমে না, বরং অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রতিদিনই কোনো না কোনো লোক আসতো এবং তার উপর চলত অমানবিক অত্যাচার। দিনের পর দিন এমন অত্যাচার সে আর সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে সে ভেঙে পড়ে এবং তার নেওয়া এই সিদ্ধান্তের জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে। চারপাশের সবকিছুই তার কাছে অসহ্য লাগতে শুরু করে। ফাইজানও তাকে প্রায় প্রতিদিনই মারধর করত। অন্যদিকে দিব্যাও তার ধর্ম পরিবর্তন করে ফেলেছে এবং সে ইতিমধ্যেই গর্ভবতীও। সে ভেবেছিল ধর্ম পরিবর্তনের পর সে সমস্ত স্বাধীনতা পাবে। এই ভেবে সে তার ঘরে আবারও রিল বানাচ্ছিল। হঠাৎই রশিদ এসে তার ফোন কেড়ে নেয় এবং বন্ধ করে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে এসব নাচ গান বন্ধ, কারণ তাদের ধর্মমতে এসব নিষিদ্ধ। দিব্যা বলে তাকে তো বলা হয়েছিল যে সে ধর্ম পরিবর্তন করলে তাকে সমস্ত স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু রশিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি যদি আগে তোমাকে এসব বলতাম তাহলে কি তুমি কখনো নিজের ধর্ম পরিবর্তন করতে? এ কথা শুনে দিব্যা বেশ ভালোভাবে বুঝতে পারে তার সাথে প্রতারণা করা হয়েছে। নিজের রাগ সামলাতে না পেরে সে রশিদকে একটা চড় মারে। রশিদও রেগে দিব্যাকে খুব মারধর করে। ওদিকে সেলিম আর সুরেখা নিজেদের মতো করেই থাকছিল। হঠাৎই একদিন তাদের বাড়িতে সেলিমের স্ত্রী তার সন্তানকে নিয়ে হাজির হয়। এটা দেখে সুরেখা অবাক হয়ে যায় এবং সেলিমকে জিজ্ঞেস করে, এই নারী এখানে কেন? তখন সেলিমের স্ত্রী জানায় সে এখনও সাবেক স্ত্রী নয়, তাকে এখনও সেলিম তালাক দেয়নি। এসব শুনে সুরেখা সেলিমের সাথে আলাদা করে কথা বলে এবং তাকে প্রশ্ন করে এসব কি চলছে। সেলিম জানায় মোহরানা দেওয়ার মতো টাকা তার কাছে না থাকায় সে এখনও তার স্ত্রীকে তালাক দিতে পারেনি এবং আশ্বাস দেয় তার স্ত্রী কিছুদিন পরই চলে যাবে। এরপর সেলিমের স্ত্রী ও সন্তানও তাদের সাথেই থাকতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায় এবং বাড়ির পরিবেশও ধীরে ধীরে বদলে যেতে থাকে। আর এই পরিবর্তন সুরেখা বেশ ভালোভাবেই বুঝতে পারছিল। এরপর একদিন সেলিম এসে সুরেখাকে বলে সে যদি তার সাথে থাকতে চায় তাহলে তাকে তার ধর্ম পরিবর্তন করতে হবে। কিন্তু সুরেখা তীব্র আপত্তি জানায় এবং বলে আগেও বলেছি আমি ধর্ম পরিবর্তন করব না, আর এখনও সেটাই বলবো। এই কথা শুনে সেলিম খুব রেগে যায় এবং বেশ দৃঢ়তার সঙ্গে বলে তোমাকে তোমার ধর্ম পরিবর্তন করতেই হবে, তা না হলে তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না। সুরেখা বলে সেই মানুষটা কোথায় গেল যে সমতার অধিকার নিয়ে কথা বলতো? সেলিম খুব ঠান্ডা গলায় বলে সেই মানুষের অনেকদিন আগেই মৃত্যু ঘটেছে। এখন আমি নতুন সেলিম, এখন আমি পুরো দেশকে একটি ইসলামিক রাষ্ট্র বানাতে চাই। এরপর সে সুরেখাকে একটি ঘরে বন্দি করে রাখে। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। দিব্যাও এক সন্তানের জন্ম দেয়। কিন্তু তার মা হওয়ার পরপরই রশিদ বাড়িতে আরও একটি নতুন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে।
রাশিদ তার নতুন স্ত্রীর সাথেই সময় কাটাতে থাকে, আর তারপর থেকেই শুরু হয় দিব্যার উপর ভয়াবহ অত্যাচার। তার নতুন স্ত্রীর কাছে দিব্যার নামে বদনাম করতে থাকে। সে তাকে জানায় দিব্যার চরিত্র খারাপ ছিল, তাই তাদের সম্পর্ক ভালো ছিল না। এমনকি দিব্যার সন্তানের বাবা বলে নিজেকে স্বীকার করতেও অস্বীকার করে। অন্যদিকে নেহার জীবন পুরোপুরি নরকে পরিণত হয়। সে না তো নিজেকে শেষ করতে পারে, আর না তো এই নরক থেকে বেরোতে পারে। পরিবার বা পুলিশের সাহায্য নেওয়ার মতো কোনো উপায় বা মাধ্যম তার কাছে ছিল না। তার সাথে দিনের পর দিন ঘটে চলেছিল এক নির্মম অত্যাচার। সে বহুবার ফয়জানের কাছে কাকুতি মিনতিও করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টে তার উপর নির্যাতন আরও বাড়তে থাকে। ওদিকে সুরেখার অবস্থাও ভয়াবহ হয়ে উঠতে থাকে। সেলিমের স্ত্রী সহ আরও কয়েকজন নারী তার উপর নির্মম অত্যাচার করতে থাকে। একদিন তারা তাকে জোর করে এমন খাবার খাওয়াতে চাইছিল যা সে খেতে চাইছিল না, বা যা ছিল তার ধর্মের বিরুদ্ধে। সুরেখা বারবার মানা করা সত্ত্বেও তারা তার হাত পা মুখ চেপে তাকে জোর করে সেই খাবার খাইয়ে দেয়। অন্যদিকে দিব্যার পরিবারও কারো সমর্থন না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল, এবং তারা নিজেদের লোকেদের সাথে কথা বলে তাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছিল। তারা সবাইকে বলছিল, যদি তারা সবাই এক না হয় তাহলে এভাবেই এমন অত্যাচার চলতেই থাকবে। তারা এও বলে, যখন অন্যদের সাথে কিছু দুর্ঘটনা ঘটে তখন সবাই এক হয়, কিন্তু নিজেদের ক্ষেত্রেই আমরা এক হতে পারি না, আর এটারই সুযোগ অপরাধীরা নেয়। তিনি হাত জোর করে সবাইকে তাদের সাথে পুলিশ স্টেশনে যেতে অনুরোধ করেন। তিনি বলেন, আমরা সবাই একজোট বেঁধে গেলে তবেই তারা আমাদের কথা মানবে। এত কথা শোনার পরেও দিব্যার পরিবারের সমর্থনে খুব কম সংখ্যক মানুষই এগিয়ে এসেছিল। এদিকে দিব্যা রাশিদের নতুন স্ত্রীর সাথে কথা বলে, এবং এক্ষেত্রে দিব্যা জানতে পারে এই মেয়েটিও একজন হিন্দু মেয়ে ছিল, তাকেও ধর্ম পরিবর্তন করানো হয়েছে। তখন দিব্যা তাকে এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সে বলে, না হলে তার জীবনও নষ্ট হয়ে যাবে। এরপর নতুন মেয়েটিও দিব্যাকে সমর্থন করে এবং তাকে একটি মোবাইল দেয়। দিব্যা দ্রুত তার বাবার সাথে যোগাযোগ করে, এবং তার বাবা তাকে বলে যদি সে একটি ভিডিও বানিয়ে তার বাবাকে পাঠাতে পারে তাহলে তার বাবা পরবর্তী ব্যবস্থা নিতে পারবে। দিব্যা তার পরামর্শ অনুযায়ী একটি ভিডিও বানায়, কিন্তু ভিডিওটি আপলোড দেওয়ার আগেই রাশিদ সেখানে পৌঁছে যায় এবং ভিডিওটি আপলোড দিতে দেখে ফেলে। এরপর রাশিদ দিব্যাকে নির্মমভাবে মারধর করে এবং দিব্যার সেখানেই মৃত্যু ঘটে। অন্যদিকে নেহার উপরও চরম অত্যাচার চলছিল। একদিন বন্দি নেহা দরজা খোলা পেয়ে পালানোর সুযোগ পায়। নেহাকে ছাদের উপরে একটি ঘরে রাখা হয়েছিল, তাই নেহা চুপচাপ বেরিয়ে ছাদ থেকে লাফ দেয়। এরপর আমরা দেখি সুরেখার উপরেও অত্যাচার বাড়তে থাকে এবং তাকেও একটি ঘরে বন্দি করে রাখা হয়। যথারীতি মারধরও চলতে থাকে। সুরেখা বেশ ভালো করেই বুঝতে পারে এখান থেকে বেরোনো তার পক্ষে সম্ভব নয়, তাই সে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। নিজেকে শেষ করার আগে সে তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখে। সে লেখে তার নেওয়া সিদ্ধান্তগুলো ভুল ছিল, পরিবারের কথা না শুনে সে বড়ই ভুল করেছিল। সে এও লেখে যখন তার লাশ পাওয়া যাবে তখন তার শেষকৃত্য যেন হিন্দু রীতি মেনেই করা হয় এবং তার পরবর্তী জন্ম যেন এক হিন্দু পরিবারেই হয়। চিঠি লেখা শেষ করে সুরেখা নিজের মাথার সমস্ত চুল কেটে ফেলে এবং গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরের দৃশ্যে আমরা দেখি রাশিদ দিব্যাকে হত্যা করে তার লাশ গোপনে সরিয়ে ফেলার পরিকল্পনা করে, কারণ সরাসরি লাশটি নিয়ে গেলে ধরা পড়ার আশঙ্কা ছিল। সে দিব্যার হাত পা টুকরো টুকরো করে কেটে ফেলে এবং তার পরিবারের সাহায্যে একটি জঙ্গলে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়, কিন্তু শেষ রক্ষা তারাও পায়নি। শেষ পর্যন্ত রাশিদ এবং তার পরিবারের লোকরা ধরা পড়ে যায়, কারণ ওই ভোরবেলায় জগিং করতে আসা একজন ব্যক্তি এসব দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়ে ওঠে। অন্যদিকে নেহা ছাদ থেকে লাফিয়ে কোনো মতে সরাসরি পুলিশ স্টেশনে যায় এবং তার উপর হওয়া নির্মম অত্যাচারের ঘটনা পুলিশকে সব জানায়। সব শুনে পুলিশও ব্যবস্থা নেওয়া শুরু করে। দিব্যার পরিবারও জানতে পারে যে দিব্যা আর এই পৃথিবীতে নেই। ঘটনাগুলো ছড়িয়ে পড়ায় সবাই একজোট হতে শুরু করে। একে একে সব অপরাধীদের গ্রেফতার করা হয়
এবং কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। যারা যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। দিব্যা এবং সুরেখাকে মৃত্যুর পথ বেছে নিতে হয়েছিল, কিন্তু নেহা বেঁচে ছিল। ভালোবাসা, বিশ্বাস, আবেগ এগুলো যেমন মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে, ঠিক তেমনভাবেই সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। ঠিকভাবে যাচাই না করে নিজের জীবনকে যে কারো হাতে তুলে দিলে ফলস্বরূপ শুধু আর শুধুমাত্রই হতাশাই আসতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবথেকে বেশি প্রয়োজন সচেতনতা। এই গল্প আমাদেরকে চেনায় না কে ঠিক আর কে ভুল, বরং এটি আমাদের কাছে একটি সতর্ক বার্তা পৌঁছে দেয়। কোনো মতাদর্শ গ্রহণের আগে সেটি ভালো করে যাচাই করা এবং বোঝা খুবই জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের পরিচয় অটুট রাখা জরুরি, কারণ সময় থাকতে যদি আমরা নিজেদের আশেপাশের পরিবেশ ও তার পরিবর্তনগুলো বুঝতে পারি, তাহলে হয়তো অনেক নিষ্পাপ জীবন ভুল পথে যাওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। অধিকাংশ মানুষের জীবনে আসা সবচেয়ে ভয়ঙ্কর বিপদগুলি বাইরে থেকে আসে না, বরং সবথেকে বিশ্বাসযোগ্য মানুষদের থেকেই আসে। আর বন্ধুরূপী শত্রুরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। তাই মনে রেখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকের মতন এখানেই শেষ। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আমি ইরা আজ বিদায় নিচ্ছি। ইউরা ফিল্মসকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।